হিসেবে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা। রোববার যোগ দেবেন নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে। একান্ত বৈঠকে বসবেন দুই নেতা। রাষ্ট্রপতি ভবনের আশেপাশে রেড অ্যালার্ট। দুর্নীতিবাজদের আশ্রয় দিতে কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছে সরকার, অভিযোগ বিএনপির। দলটির অনিয়ম বিরোধী কর্মসূচি বছরের সেরা জোকস, জবাব আওয়ামী লীগের। কোরবানি সামনে রেখে তৎপর জাল টাকার কারবারিরা ছড়িয়ে দিচ্ছে সারা দেশে। রাজধানীর কদমতলীতে নকল নোট তৈরির কারখানার সন্ধান, ডিবির অভিযানে নারী সহ আটক 4। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রিত অতিথি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নয়াদিল্লিতে। শনিবার দুপুরে দিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ারফোর্স স্টেশনে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা সহ বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় বরণ করে নেওয়া হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। রোববার শপথ অনুষ্ঠান শেষে একান্ত বৈঠকে বসবেন এই দুই নেতা। 18তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর বিজয়ের পর এখন আলোচনায় টানা তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদীর সরকার গঠনের ইস্যু। দেশ কি আশা আকাঙ্ক্ষাओं को पूर्ण करने में বিজয় ঘোষণার পরপরই গেল 5 জুন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টেলিফোনে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার নিমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। সেই ডাকে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নয়াদিল্লিতে। স্থানীয় সময় শনিবার বেলা 12টার কিছু আগে দিল্লির ভিভিআইপি বিমানবন্দর হিসেবে খ্যাত পালাম এয়ারফোর্স স্টেশনে অবতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি। লালগালিচায় তাকে অভ্যর্থনা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার, পাসপোর্ট ও ভিসা এবং ওভারসিজ ইন্ডিয়া অ্যাফেয়ার্স বিষয়ক সচিব মুক্তেশ পরদেশী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পালাম বিমানবন্দরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন ছিল ভারতের পক্ষ থেকে। কিছু সময় দাঁড়িয়ে সেই উপস্থাপনা দেখেন তিনি। শপথ অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে ভারতে প্রথম পৌঁছানো সরকার প্রধান শেখ হাসিনা ছবিও তোলেন সেই শিল্পীদের সঙ্গে। প্রধানমন্ত্রী হিসেবে মোদীর এবারের শপথ অনুষ্ঠানে শেখ হাসিনার পাশাপাশি আমন্ত্রণ পেয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জু, সিচেলিজের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জগন্নাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। রোববার সন্ধ্যায় শপথের আনুষ্ঠানিকতায় যোগ দেবেন আমন্ত্রিত রাষ্ট্রীয় অতিথিরা। রাষ্ট্রপতি ভবনেই হবে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। এর মধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী নয়াদিল্লিকে। নেওয়া হয়েছে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ কর্মীরা ছাড়াও প্যারামিলিটারি ফোর্স, এনএসজি কমান্ডোরাও থাকবেন নিরাপত্তার দায়িত্বে। পাশাপাশি স্নাইপার এবং ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে। অতিথিরা কে কোন রুটে আসবেন তাও নির্দিষ্ট করা হয়েছে। শুধু তাই নয়, সেখানকার বাসিন্দাদের আগামী কয়েকদিন মেনে চলতে হবে বিধিনিষেধ। আকাশে ড্রোন কিংবা ফ্লাইং অবজেক্ট ওড়ানো সহ বিভিন্ন রুটের যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ। এদিকে ভারতের লোকসভায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের নতুন মন্ত্রিসভায় 4 মন্ত্রণালয় পাচ্ছে নাইডুর টিডিপি, আর নীতিশে জেডিইউ পাচ্ছে 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া লোকসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে রাহুল গান্ধীকে বেছে নিয়েছে কংগ্রেস। সুব্রত আচার্যের রিপোর্ট। ভারতে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। রোববার সন্ধ্যা 7:15টায় রাষ্ট্রপতি ভবন রায়সিনহা হিলসে চত্বরে শপথ নেবেন তিনি। তার আগেই নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে শনিবার দিনভর শরিক দলগুলোর সঙ্গে বৈঠক হয়েছে নরেন্দ্র মোদীর। দলীয় এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নতুন মন্ত্রিসভায় 2টি মন্ত্রণালয় পাচ্ছে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড জেডিইউ এবং 4টি মন্ত্রণালয় পাচ্ছে চন্দ্রবাবু নাইডুর দল তেলুগু দেশম পার্টি বা
টিডিপি। भारतीय जनता पार्टी के নতুন মন্ত্রিসভায় দুটি মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে এরই মধ্যে জেডিইউর দুই জ্যেষ্ঠ নেতা লালন সিং ও রামনাথ ঠাকুরের নাম প্রস্তাব করেছে দলটির পক্ষ থেকে। তবে তারা কোন কোন মন্ত্রণালয় পেতে যাচ্ছে তা এখনো নিশ্চিত করা হয়নি। সূত্রের খবর, নতুন মন্ত্রিসভায় দুটি মন্ত্রণালয়ই চেয়েছিল জেডিইউ। এদিকে জোটের আরেক গুরুত্বপূর্ণ শরিক চন্দ্রবাবু নাইডু টিডিপির দুটি কেন্দ্রীয় মন্ত্রী ও দুটি প্রতিমন্ত্রী এবং এক স্পিকারের পদ দাবি করেছে। তবে তারা একজন পূর্ণমন্ত্রীর পাশাপাশি দুজন প্রতিমন্ত্রী এবং ডেপুটি স্পিকারের পদ পেতে পারে বলে জানা গেছে। এদিকে রাহুল গান্ধীকে পার্লামেন্টের বিরোধী দল নেতা হিসেবে নির্বাচিত করতে একটি প্রস্তাব পাশ করেছে কংগ্রেস। শনিবার এ বিষয়ে বৈঠকে বসে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। পরে রাহুল গান্ধীকে বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত করে দলটি। CWC unanimously requested Sri Rahul Gandhi ji to take the leader of the opposition position in Lok Sabha. এবার পার্লামেন্টে রাহুল গান্ধী সামনে থেকে দলকে পরিচালনা করবেন বলে জানায় কংগ্রেস শিবির। অন্যদিকে তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় কালীঘাটের বাসভবনে সংসদীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। প্রস্তাবিত বাজেট সরকার ও তাদের রাঘব বোয়ালদের লুট করার সুযোগ তৈরি করে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কালো টাকা সাদা করার পথ তৈরি হলে ক্ষমতাসীনরা আরও দুর্নীতির সুযোগ পাবে। পাল্টা জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিবাজ দলের মুখে অনিয়ম বিরোধী বক্তব্য বছরের সেরা জোকস। আজিজ বেনজির ছাপিয়ে এবার বাজেট বিতর্কে রাজনৈতিক দলগুলো। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে ক্ষমতাসীনদের আকাশকুসুম প্রত্যাশা থাকলেও এর সমালোচনায় মুখর বিরোধী দল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেটকে দেখছেন গণমুখী হিসেবে। বাজেট ও দুর্নীতি প্রসঙ্গে ক্ষমতাসীনদের দোষারোপ করায় বিএনপির কঠোর সমালোচনাও করেন ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এই বাজেট পরিমিত, বাস্তবসম্মত, গণমুখী, সাহসী বাজেট। 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিবাজ দল, যাদের মূল নেতারা দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত, তারা দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি দেবে। এটা এই বছরের সেরা যুগ। অন্যদিকে নতুন বাজেট জনগণের কল্যাণে নয় বরং রাঘব বোয়ালদের লুটপাটের বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 15% যে আপনার কর দিয়ে কালো টাকা সাদা করা হবে, তার জন্য কি এটা নাকি মাছের টোপ, মাছ ধরার জন্য যে টোপ দেওয়া হয়, তাই দুর্নীতিবাজদের ধরার জন্য টোপ দিচ্ছে। আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এদিকে প্রেস ক্লাবের সামনে ইসলামী ঐক্যজোট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ভারতীয় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত দেশটির পণ্য বর্জন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি করেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ডেলিভারির কথা বলে বাসায় গিয়ে ঘুমিয়ে যান চিকিৎসক। প্রসবের চেষ্টা করে নবজাতককে ক্ষত বিক্ষত করে 2 ঝাড়ুদার। পাবনার ঈশ্বরদীতে জমজম স্পেশালাইজড হাসপাতালে নবজাতকটির মৃত্যুর পর থানায় অভিযোগ করেছেন স্বজনেরা। পালিয়েছেন চিকিৎসক ও 2 ঝাড়ুদার। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। আসিফ মাহমুদের ছবি ও সবুজ মুন্নার তথ্য নিয়ে রিপোর্ট। প্রসব বেদনা নিয়ে গত শুক্রবার রাতে পাবনার ঈশ্বরদীর জমজম স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাটোরের লালপুরের মাঝগ্রাম এলাকার সাইদুর রহমানের স্ত্রী জিমু খাতুন। রাত 3টার দিকে ডেলিভারি করা হবে বলে জানান হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার নাফিজা কবির। স্বজনদের দাবি, প্রসব বেদনা উঠলে আর পাওয়া যায়নি ডাক্তার নাফিজাকে। রোগী দেখে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন ওই চিকিৎসক। হাসপাতালটিতে আর কোনো ডাক্তার বা নার্স না থাকায় সন্তান ডেলিভারি করান ঝাড়ুদার সাথী খাতুন ও পারুল বেগম। ক্ষতবিক্ষত হয়ে মারা যায় নবজাতক। এই ঘটনায় ক্ষুব্ধ পরিবার ও স্বজনরা। নরমালি হবি ও বলছে আমি আসি বলে সারি আর ধন দেও আসে নাই, বারবার সন্ধ্যা হয়েছে। আয়া কিংবা ওই যে ঝাড়ুদার এগুলা দিয়ে হচ্ছে ডেলিভারি করানো হয়েছে। ডাক্তার ছিল না। টানা হাসটা এটা সেটা করি, বাচ্চাটা ধরেন গলার কাছে আটকি টাটকি যা বাচ্চাটা
মারা গেছে। বেটার বউয়ের সাথে খারাপ ব্যবহারিত করছে, মায়ের বউ এই করবো 700 মেলা কিছু কইছে। আমার ওয়াইফের অবস্থা খুবই খারাপ, রাজশাহী মেডিকেলে ভর্তি আছে, আর আমার বাচ্চাটা মারা গেছে, পোস্টমর্টমে গেছে। আমরা উচিত বিচার চাই। এই ঘটনায় শনিবার দুপুরে 3 জনের নাম উল্লেখ করে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেছেন জিমু খাতুনের স্বামী। তদন্ত করে আইনি ব্যবস্থার আশ্বাস পুলিশের। সুধার করে আমরা একজন পাড়াপাটে দিয়েছি, তো আমরা যে তদন্ত যে অভিযোগটা পেয়েছি এটা আমরা তদন্ত করে দেখতেছি। ঘটনার পর থেকে পলাতক হাসপাতালটির ওই চিকিৎসক ও 2 ঝাড়ুদার। সময় সংবাদ, পাবনা। 4 দিন ধরে পানি নেই রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে। এক বালতি ময়লা পানি 30 টাকায় কিনে দিন পার করছেন রোগীরা। ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম, বাধ্য হয়ে হাসপাতাল ছাড়ছেন অনেকেই। এদিকে সমস্যার সমাধানে আশ্বাসেই আটকে কর্তৃপক্ষ। দিনে 3 বেলা এভাবেই পানি নিয়ে 6 তলায় ওঠানামা করছেন ষাটোর্ধ্ব আবুল হোসেন। 6 দিন হলো স্ত্রীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে এসেছিলেন উন্নত চিকিৎসার উদ্দেশ্যে। তবে পানি সংকটে সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। পানি তখন আমরা ওই বাইরে থেকে আনি, পানি কিনে আনি, কই 1 লিটার পানি আনি, আমরা 10টা দিয়া 2 লিটার পানি, এক বালতি 20 টাকা। শুধু আবুল হোসেনই না, পানি সংকটে এমন ভোগান্তিতে পড়েছেন হাসপাতালটিতে সেবা নিতে আসা সকলেই। রোগী মরে যাইতেছে, আমি বলছি আমার মায়ের মরে যাইব, আপনারা ডায়ালিসিসটা করেন। ওরা বলতেছে ভাই পানি না থাকলে আমরা কি করবো। ডায়ালিসিসের সমস্যা হচ্ছে, আর বাকি পেশেন্টদের অনেক প্রবলেম হচ্ছে। একটা রোগীর কাজ করে হাত ধুতে হয়, হাত না ধুয়ে আর একটা রোগীর কাজ করা যায় না, এগুলি তো সমস্যা হচ্ছে। ভুক্তভোগীদের দাবি, বাধ্য হয়ে হাসপাতালের বাইরে থেকে কিনতে হচ্ছে পানি। সেই সুযোগে পানির দামও বাড়িয়েছেন অসাধু ব্যবসায়ীরা। এমনকি বালতি ভর্তি দূষিত পানিও বিক্রি হচ্ছে চড়া মূল্যে। 3 দিন 4 দিন 1 সপ্তাহ যাবত একটা মানুষ গোসল করতে পারে না, বাথরুমে যাইতে পারে না। যে মেডিকেল লোক আইসে তো মারা যাবে, বাচ্চার তো কোনো কথা না। ধামরাই বাসায় থেকে পানি নিয়ে আসলাম। রোগীর সাথে যে আমরা আসছি, আমরাও রোগী হয়ে যাইতেছি আস্তে আস্তে। হাসপাতালটির পরিচালক বলছেন, একমাত্র পানির পাম্প নষ্ট হয়ে যাওয়ার কারণেই এই সমস্যা, যার প্রভাব পড়েছে প্রশাসনিক কার্যক্রমেও। 4 দিন পেরিয়ে গেলেও শীঘ্রই সমাধানের আশ্বাস তার। মাটির নিচে যে সাবমার্সিবল পাম্প থাকে, সেই পাম্পটা নষ্ট হয়ে গেছে। পাম্পটা যেহেতু অনেক বড় আকারের, এটা তুলতেও অনেক কষ্ট হয়েছে, আলাদা মেশিন আনতে হয়েছে, এবং আমরা নতুন মেশিন এনে অলরেডি এটা প্রায় সেট আপ কমপ্লিট করে ফেলেছি। পানির ব্যবস্থা না হওয়ায় এরই মধ্যে হাসপাতাল ছাড়তে বাধ্য হচ্ছেন রোগীরা। মেহেদি হাসান, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্ব আসরের খবর। সমর্থকদের স্নায়ুচাপে ভুগিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতে নিল বাংলাদেশ। শ্রীলঙ্কার দেয়া ছোট টার্গেট তাড়া করতে নাভিশ্বাস হয়ে যায় টাইগারদের। তারপরও বাংলাদেশের জয়ে আনন্দে আত্মহারা গ্র্যান্ড প্রেয়ারিতে খেলা দেখতে যাওয়া প্রবাসী বাংলাদেশিরা। শান্ত সাকিবদের সমালোচনা করলেও হৃদয় নিষাদে মুগ্ধ সমর্থকেরা। ডালাস থেকে বিস্তারিত জানিয়েছেন সাজিদ মুসাহিদ। স্নায়ুর চরম পরীক্ষা নিয়ে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ, দারুণ জয় শুরু করলো বিশ্বকাপ মিশন। এই ডালাস যেন এখন একখণ্ড ঢাকা। এই গ্র্যান্ড প্রেয়ারি স্টেডিয়াম যেন পরিণত হয়েছিল মিরপুরে, যে মাঠে ক্ষণে ক্ষণে বাংলাদেশের প্রতিটা 4 ছক্কা উদযাপন করেছে বাংলাদেশের এই সমর্থকরা। সবাই কিন্তু বাংলাদেশের এই জয়ে খুশি, কারণ এই যুক্তরাষ্ট্রে বাংলাদেশ পা রাখার পর স্বাগতিকদের বিপক্ষে 2 ম্যাচ হেরে বাংলাদেশ কিন্তু সিরিজ হারিয়েছিল। সেই দলটা ঘুরে দাঁড়িয়েছে। অনেক সমালোচনা হয়েছে টানা দীর্ঘ সময়, সেই সমালোচনার জবাব দিয়েছে বাংলাদেশ দল, মাঠে জিতেছে এবং এই জয়ের পর প্রত্যেকটা সমর্থক কিন্তু হাসি মুখে মাঠ ছেড়েছেন। বাংলাদেশের এই জয় তারা উদযাপন করেছেন। জিতে গেছিলাম, হেরে গেছি, এশিয়া কাপেও হেরে গেছি, বাট আজকে হারে নাই। লাস্ট প্র্যাকটিস ম্যাচগুলো তো একটু খারাপ করেছিল, তো এখানে আজকে ভালো করায় খুব এক্সাইটেড লাগছে। মানে আমাদের দর্শক দেখছেন কি অবস্থা, এই দর্শকদের প্রচন্ড সাপোর্ট ছিল, আর এই প্রচন্ড সাপোর্টের জন্য তাদের কনফিডেন্সটা অনেক মনে হয় বেড়ে গেছে। প্রচন্ড আশাবাদী তারা একটা আজকে মানসম্মত গেম খেলেছে এবং আমি তাদেরকে নিরুৎসাহ করতে চাই না। ম্যাচটা বাংলাদেশের জন্য সহজ হতে পারত, তবে সেই সহজ ম্যাচটাই কিন্তু তারা কঠিন করে জিতেছে। আরও একবার ব্যর্থ হয়েছে টপ অর্ডার, এবং এই টপ অর্ডার ব্যর্থতা যদি অব্যাহত থাকে নিশ্চিতভাবেই সামনের ম্যাচগুলোতেও বাংলাদেশকে পড়তে হবে কঠিন পরীক্ষায়। সাকিব আল হাসানের কাছে সমর্থকদের ছিল অনেক বড় একটা আশা এবং স্বপ্ন, কিন্তু সাকিব সেটা পূরণ করতে পারেননি। তবে তাওহিদ হৃদয়, লিটন দাসদের ব্যাটিং নিয়ে
তারা সবাই সন্তুষ্ট এবং একই সঙ্গে সামনের ম্যাচগুলোতে ভালো করতে হলে যে গুরুত্ব দিতে হবে টপ অর্ডার ব্যাটিংয়ে সেটাও কিন্তু সবাই বলেছে। Riton, Shomo and Shanto, these three players they really need to work. মানে ওরা I feel like top order because they fail এইজন্য মিড প্লেয়ারসদের স্পিরিট খারাপ হয়ে যায়। তো এগুলা থেকে শিক্ষা নিতে হয়, বলে বলে রান নিতে হয়। যেমন দুইজন পার্টনারশিপ করছে হৃদয় আর দাস, এটা ভালো ছিল। পরে একটা আবার সুইপ শট, এগুলো তো রিস্কি শট, এগুলো অ্যাভয়েড করলে ইজিলি 5 উইকেট বা 4 উইকেটে জিতে যেতাম। সাকিবকে যদি ধরতে হয় যে ও আমাদের একটা সিনিয়র প্লেয়ার, ও যে শটটা খেলে আউট হয়েছে যে সময়টা, এটা খুবই খারাপ শট ছিল। ডালাস থেকে বাংলাদেশ দলের পরবর্তী গন্তব্য নিউ ইয়র্ক, সেখানে টাইগাররা লড়বে সাউথ আফ্রিকার বিপক্ষে এবং সেই ম্যাচটা জিতলেই বাংলাদেশ দল পা দিয়ে রাখবে সুপার 8-এ। ডালাসে যেভাবে সমর্থন দিয়েছে সমর্থকরা, ঠিক একইভাবে নিউ ইয়র্কেও বাংলাদেশ দল সমর্থন পাবে, এমনটাই প্রত্যাশা সবার। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ম্যাচ জিতলেও বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্সে বিরক্ত যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডে কর্মরত টাইগার সাবেক ক্রিকেটার গোলাম নওশীর প্রিন্স। এই ধারাবাহিকতা থাকলে আগামী ম্যাচ আরও কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি। তবে সাবেক অধিনায়ক রকিবুল হাসানের মতে সমালোচনার চাপ সামলেও দারুণ করেছে টিম টাইগার্স। যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম থেকে আরও জানাচ্ছেন লস্কর মামুন। নিজেদের নাগালে থাকা খেলাটি শেষ পর্যন্ত ঘাম ঝরিয়ে জিততে হলো বাংলাদেশকে। এক কথায় সহজ ম্যাচ কঠিন করে জেতা। রিশাদের ঘূর্ণি জাদু আর মুস্তাফিজ তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে 9 উইকেটে 124 রানে থামতে বাধ্য হয় শ্রীলঙ্কা। যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে বিপুল বাংলাদেশি সমর্থকদের মাঝে তখন আনন্দের বন্যা। একসময় তাদের কাছে মনে হয় জিততে পারবে তো বাংলাদেশ, নাকি হাতের মুঠোয় থাকা বিজয় বেরিয়ে যাবে। শেষ পর্যন্ত শেষ হাসি হাসলো বাংলাদেশ। এক শ্বাসরুদ্ধকর জয় পেল লাল সবুজের দল। খেলা শেষে আনন্দ উল্লাসে মেতে ওঠা দর্শকরা জানালেন তাদের প্রত্যাশার কথা। অনেক রান ছিল, অনেক উইকেট ছিল, আমাদের আরো রেসপন্সিবিলিটি খেলা উচিত ছিল। অনেক ভালো খেলছে, little stressful, tight হয়েছে at the end, but বাংলা we won. বাংলাদেশি খেলোয়াড়দের কাছ থেকে আরো দায়িত্বশীল ব্যাটিং আর ফিল্ডিং আশা করেন সাবেক ক্রিকেটাররা। ম্যাচ ছিল শ্রীলঙ্কার জন্য, এদের জন্য, এবং এই গ্রুপটা কিন্তু আপনি জানেন যে গ্রুপ অফ ডেথ এখানে, তো সেখানে তারা যে জয়টা করেছে খুব ভালো হয়েছে। কিছু প্লেয়ার তাদের দিকে প্রত্যাশা ছিল সিনিয়র প্লেয়ার, সেটা হয়নি। বোলিং খুবই ভালো করেছে, ফিল্ডিং ওয়াজ টেরিবল, ইট ওয়াজ নট আপ টু দ্য মার্ক। ব্যাটিং এ ধরেন এ পর্যন্ত যাওয়ার কথাই ছিল না। নিচের দিকে যখন ব্যাটিং করেছে, সত্যি কথা ইট ডাজন্ট লুক লাইক এ প্রফেশনাল ওয়ে দে আর প্লেইং। এরকম যদি খেলে, যেটা দেখলাম খেলা, আই থিংক ইট উইল বি ভেরি টাফ। এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বাংলাদেশ দলের লড়াকু ক্রিকেট দেখতে চায় বাংলাদেশি ভক্তরা। বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ দলে যে আত্মবিশ্বাস বেড়েছে এবং বাংলাদেশ যে খেলার ছন্দে ফিরেছে তা কাজে লাগিয়ে পরবর্তী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আরও ভালো করবে বাংলাদেশ, এমন প্রত্যাশা বাংলাদেশি দর্শকদের। যুক্তরাষ্ট্রের ডালাস গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ। সিলেটে জলাবদ্ধতা কিছুটা কমতে আবারও শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। শনিবার রাত 9টার পর থেকে পুরো সিলেট নগরী জুড়ে বৃষ্টি শুরু হয়। 10টার পর থেকে তা বেড়ে মুষলধারে পড়তে থাকে। এর আগে টানা 2 ঘন্টা থেমে থেমে বৃষ্টি হয়, এতে তলিয়ে যায় শহরের নিম্নাঞ্চল। রাত 9টা থেকে 12টা পর্যন্ত 3 ঘন্টায় 220 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক ও তার আশেপাশে দখল নেওয়া জমি আয়ত্তে নিয়েছেন 2 জেলার প্রশাসন। আদালতের নির্দেশে সম্পত্তি ক্রোক আদেশ বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে পার্কটি নিয়ন্ত্রণে নেয় গোপালগঞ্জ ও মাদারীপুরের জেলা প্রশাসন। রিসোর্ট থেকে মাছ চুরির অভিযোগে পার্কের মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সারা দেশে এখন আলোচিত বিনোদন কেন্দ্র। আদালতের নির্দেশে এটি আয়ত্তে নেয় 2 জেলার প্রশাসন।
শনিবার দুপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পার্কে আসেন মাদারীপুর ও গোপালগঞ্জের জেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় দুর্নীতি দমন কমিশনের 2 জেলার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথমে তারা পার্ক ও আশপাশের দখলে নেওয়া জমি পরিদর্শন করে তালিকা করেন এখানকার সব সম্পত্তি। আদালতের নির্দেশে সম্পত্তি কোরকের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে পার্কটি নিয়ন্ত্রণে নেয়ার কথা জানায় দুদক। এদিকে পার্কের ভেতরে থাকা পুকুরের 590 কেজি মাছ গোপনে বিক্রির দায়ে শরীফুল ইসলাম নামে একজনের নামে গোপালগঞ্জ সদর থানায় মামলা করে দুদক। এর আগে মাইকিং করে পার্কটি নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দেয় প্রশাসন। শিগগিরই পার্কটি দেখভালের জন্য রিসিভার নিয়োগের কথাও জানায় জেলা প্রশাসন। জেলা প্রশাসন আদালতের নির্দেশে দুদকের সহযোগিতায় আমরা একটা ব্যবস্থাপনা কমিটি করে এখানে যে ইকো রিসোর্টে পার্কটি রয়েছে সেটা সচল করব। সেখানে আমরা যে আয় হয় সেটাকে আমরা একটা অ্যাকাউন্টে জমা রাখবো। পার্কটি জেলা প্রশাসন নিয়ন্ত্রণে নেয় খুশি স্থানীয়রা। দখল করা কৃষি জমি ফেরত দেওয়ার দাবি প্রান্তিক কৃষকের। সরকার বুঝিয়ে পাইছে, আমাকে রাস্তাটা ক্লিয়ার করে দিক আর আমাকে জায়গা জমি যেটা জোর পূর্বে সেনেছে জায়গাটা বুঝে দিক। পুলিশের আইজিপি থাকাকালীন সময়ে গোপালগঞ্জ সদর ও মাদারীপুরের রাজৈরে কয়েকশো বিঘা জমি জোর করে দখলে নেয় বেনজির আহমেদ। গণমাধ্যমে সংবাদ প্রচারের পর মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। দর্শনার্থীদের পদচারণায় দিনের বেশিরভাগ সময় যেখানে মুখরিত থাকত এই বিনোদন কেন্দ্রটি, সেটি এখন কেবলই শুনশান নীরবতা। আদালতের পরবর্তী নির্দেশনা না পাওয়া গেলে এটির কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, গোপালগঞ্জ। কোরবানির ঈদ সামনে রেখে সারা দেশে জাল নোট ছড়িয়ে দিতে সক্রিয় চক্র। রাজধানীর কদমতলীতে কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে ডিবি। 1.5 কোটি টাকার নকল নোট সহ সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে নারী সহ 4 জনকে। লিয়াকত হোসেন জাকির নামের এই ব্যক্তি 15 বছর যাবৎ জাল নোট তৈরি করে আসছেন। গ্রেফতার হয়েছেন বহুবার। প্রতিবারই জেল থেকে বের হয়ে যুক্ত হন একই পেশায়। জানান, আগে বাংলাদেশি জাল টাকা ছাপালেও বেশ কিছুদিন ধরে ছাপানো শুরু করেন ভারতীয় রুপিও। আমি এই ব্যবসা করি 15 বছরের বেশি। আমরা 1000 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 8000 টাকায়। 500 টাকার নোট এক বান্ডিল বিক্রি করে 6000 টাকায়। 7-8টা এমন চালাইছি। এরপরে আমার হাজবেন্ড অ্যারেস্ট হয়েছে, বাসায় পুলিশ আসছিল, ড্রয়ার থেকে নিয়ে গেছে। 200 টাকা নোট দিয়ে বাজার করছি। এ দুজন সহ চক্রের আরও 2 সদস্যকে গ্রেফতারের পর বিপুল পরিমাণ জাল নোট জব্দ করে ডিবি পুলিশ। এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের কাছে আমরা জানতে চাইলে তারা বলেন যে 500 এবং 1000 টাকার নোট আদান প্রদানের সময় মানুষ সেগুলো বেশ ভালোভাবেই যাচাই করে, কিন্তু 200 টাকার নোটের ক্ষেত্রে সেই সচেতনতা তুলনামূলক কম বিধায় এখন সে সুযোগটি নিচ্ছে জাল নোট তৈরির চক্রগুলো। আর ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, জামিনে বেরিয়ে এসে বারবার অপরাধে জড়াচ্ছে অপরাধীরা। আমরা তো আমাদের মামলার যতবার রুজু করি, তারপরে তারা কিভাবে বের হয়ে যায়, তারা জেলখানা থেকে তারা কিভাবে সেখানে গিয়ে আবার ওই সকল লোকদের সাথে মিশে তারা আবার নতুন একটা জগৎ তৈরি করে আবার বের হয়। পুলিশ জানায়, ঈদের আগে সারা দেশে জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। কোরবানির আগে গরম মশলার বাজার ঠান্ডা করতে গিয়ে তোপের মুখে ভোক্তার ডিজি। কারসাজি বন্ধের হুঁশিয়ারির পর বাকবিতণ্ডায় জড়ালেন পুরান ঢাকার মৌলভীবাজারের ব্যবসায়ীরা। ডলারের দাম বৃদ্ধি, এলসি জটিলতা আর অযৌক্তিক শুল্ক আরোপে দাম বাড়ার দাবি তাদের। কারসাজি যদি হয়ে থাকে তাহলে এই মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির ভূমিকাটা কোথায়? আমাদের যদি কমে বিক্রি করে দেখান না, আমি চ্যালেঞ্জ করলাম। আপনারা আমাদেরকে ওই মুনাফাখোর বিভিন্ন সময় বিভিন্ন তকমা দিতে পারবেন, কিন্তু বাস্তবায়নে আপনারা পূরণ হবে না। মশলা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে চরম গরম ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়। ব্যবসায়ীদের ঘরে বসেই কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে ভোক্তার ডিজি বলেন, অযৌক্তিকভাবে বাড়ানো হচ্ছে মশলার দাম। কেন হঠাৎ করে এই মশলার উপরে আপনার এই মূল্য বৃদ্ধির প্রবণতা বেশি? ওই জায়গায় কি কোনো ম্যানিপুলেট হচ্ছে? তার কথা শেষ হতে না হতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন ব্যবসায়ীরা। ডিজির বক্তব্যের বিরোধিতা করে ব্যবসায়ীরা দাবি করেন, কোনো সিন্ডিকেট নয়, ডলার সংকট, এলসি সমস্যা ও অযৌক্তিক শুল্ক আরোপের কারণেই বাড়ছে মশলার দাম। যে পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড
অর্থ মন্ত্রণালয় সমন্বয় না করবে সে পর্যন্ত যত মিটিং করেন না কেন এটার কোনো সুফল ব্যবসা আসবে না। 3000 টাকা শুধু তো ডিউটি চলে যাবে, তো এটা কি আমার দোষ রে ভাই? আপনি এরকম আইন করছেন কেন? বৈঠকে ভোক্তা অধিকারের সব যুক্তিরই তীব্র প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। ক্যাশ মেমোর সাথে আমরা দেখলাম যে মূল্য তালিকায় প্রদর্শনকৃত মূল্যের যে ক্রয় মূল্য দেওয়া হয়েছে তার কোনো মিল নেই। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কালো টাকা সাদা করার সিদ্ধান্তের দায় ব্যবসায়ীদের। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যানের এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ব্যবসায়ীদের 3 শীর্ষ সংগঠনের নেতারা। সতর্ক করে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএম এর নেতারা বলেছেন, এনবিআর এর হয়রানি বন্ধ না হলে পিছিয়ে পড়বে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড। আর কালো টাকা সাদা করার সুযোগ তুলে নিতে সরকারকে লিখিতভাবে জানাবে এফবিসিসিআই। রিটার্নে যে সমস্ত সম্পদ দেখাতে পারেননি সেই সম্পদগুলো দেখানোর সুযোগ একটি দেওয়ার জন্য ব্যবসায়ী মহলের পক্ষ থেকে একটি দাবি এসেছিল, সাধারণ মানুষের পক্ষ থেকে একটি দাবি এসেছিল। বাড়তি কর সুবিধা দিয়ে কালো টাকা সাদা করার সিদ্ধান্তের দায় ব্যবসায়ীদের। এনবিআর চেয়ারম্যানের এমন বক্তব্যের 24 ঘন্টা যেতে না যেতেই তা একযোগে প্রত্যাখ্যান করলেন রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএম এর নেতারা। যদি না করা হয় তাহলে অবশ্যই বিনিয়োগে বাধা হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে না। প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া জানাতে শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় বিজিএমএ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যবসায়ীরা বলেন, এনবিআর এর হয়রানির লাগাম টানতে না পারলে পিছিয়ে পড়বে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড। মনে করি শিল্প টিকে থাকলে রাজস্ব আসবে, নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে। নতুন কাস্টমস আইন বাস্তবায়নের আগে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে মতামত নেওয়ার অনুরোধ করছি। একদিকে ব্যাংক ঋণের উচ্চ চাপ, অন্যদিকে বেশি দাম দিয়েও দীর্ঘদিন বয়ে বেড়াতে হচ্ছে জ্বালানি সংকট। এমন অবস্থায় পোশাক খাতের বিদ্যমান উৎসকর 1% থেকে অর্ধেকে নামিয়ে বাজেট চূড়ান্ত করার দাবিও জানান শিল্প মালিকদের শীর্ষ সংগঠনের নেতারা। 2029 সাল পর্যন্ত পোশাক খাতের চলমান সকল ইনসেন্টিভ অব্যাহত রাখা এবং বিকল্প ইনসেন্টিভ পরিবর্তন না করা পর্যন্ত চলমান ইনসেন্টিভগুলো কাটছাঁট না করার জন্য আমরা বারবার অনুরোধ করেছি। প্রস্তাবিত বাজেটে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ তুলে নিতে সরকারকে লিখিতভাবে আপত্তি জানানো হবে বলে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি। এটা আমরা সংশোধনের জন্য আমরা লিখব, যেন ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের অপরাধমূলক কোনো টাকা যেন এখানে এসে এই সুযোগটা নিতে না পারে, সেটার জন্য আমরা। সরকার ব্যাংক থেকে অতিরিক্ত টাকা নিলে ব্যবসায়ীরা ঋণ পাবে না বলে মনে করে এফবিসিসিআই। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রাজধানী জুড়ে উড়াল সড়কের নিচের প্রায় 207 একর জমি কোনো কাজেই আসছে না, নেই নির্দিষ্ট পরিকল্পনাও। ফলে অধিকাংশ জায়গায় যে যার মতো অবৈধভাবে ব্যবহার করছেন। সিটি কর্পোরেশনের উদাসীনতায় সুফল পাচ্ছেন না নগরবাসী। রাশেদ বাপির রিপোর্ট। 2004 সালে প্রথম উড়াল পথের আওতায় আসে রাজধানী। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ফ্লাইওভারের সংখ্যা। বর্তমানে শুধু ফ্লাইওভারই নয়, একের পর এক প্রকল্পে ঢেকে যাচ্ছে মাথার উপরের খোলা আকাশ। বহরে যুক্ত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, বিআরটি সহ নানা প্রকল্প। স্বাভাবিক দৃষ্টিতে উড়াল সড়কের নিচে থাকা এই জায়গা খুব বেশি মনে না হলেও এর মোট পরিমাণ কত হতে পারে জানেন কি? একটি বেসরকারি সংস্থার তথ্য বলছে রাজধানীতে প্রায় 108 কিলোমিটার উড়াল সড়কের নিচে পড়ে আছে অন্তত 207 একর জমি। প্রশ্ন হলো, এত বিপুল পরিমাণ জমির আসলে কাজটা কি? রাজধানীতে এক খণ্ড জমি সোনার চেয়েও দামি। চরমে বাস্তবতা সবাই বুঝলেও ব্যতিক্রম হয়তো সিটি কর্পোরেশন। নয়তো জমির এত অপব্যবহার হয় কি করে? সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকার সুযোগে উড়াল সড়কের নিচের অধিকাংশ জায়গায় এখন ব্যবহার হচ্ছে যেমন খুশি তেমন সাজের স্টাইলে। এই জায়গাগুলো যার যার মতো সে দখল করে বসে আছে। সরকার এরকম বিঘা বিঘা জমি ফালা রাখছে, এখানে অনেক কিছু করা যায় ইচ্ছা করলে। একটু পরিকল্পনা আর সদিচ্ছা থাকলে অনাদরে পড়ে থাকা এসব জমি ব্যবহার করে কাজে লাগানো যেত গণমানুষের কল্যাণে। তৈরি করা যেত বিশ্রামাগার, শিশুদের খেলাধুলার জায়গা, মেডিকেল সেন্টার, ওয়াকওয়ে সহ অনেক কিছুই। ফ্লাইওভারগুলো যে এলাকাগুলোর উপর দিয়ে গেছে
তার যে চারপাশে স্থানীয় বাসিন্দারা আছেন, অন্যান্য পেশাজীবীরা আছেন, সবার সম্পৃক্ততা নিয়েই কিন্তু আমরা সেই জায়গাগুলোকে গণপরিসরে রূপান্তর করতে পারি। খালি পড়ে থাকবে না, এটা কোনো না কোনোভাবে এটাকে ব্যবহার উপযোগী করে যেটা ভালো হয় সেই দিকে আমরা কাজ করব। শুধু রাজধানী নয়, দেশের অন্যান্য শহরগুলোতেও প্রয়োজনের তাগিদে ক্রমেই বাড়ছে উড়াল সড়ক। আর তাই সামনের দিনে এমন পরিকল্পনা বা প্রকল্প হাতে নেওয়ার আগে শুধু উপরের সড়ক নয়, নিচের জায়গাটুকুরও সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের বিষয়টি পরিকল্পনায় যুক্ত করার পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের গজারিয়ায় শিপইয়ার্ডে থাকা উধাও একটি অয়েল ট্যাঙ্কার। এ নিয়ে একে অপরকে দুষছে জাহাজ মালিক ও শিপইয়ার্ড কর্তৃপক্ষ। এরই মধ্যে সন্ধানে মাঠে নেমেছে পুলিশ। মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদীর তীরে 3 অ্যাঙ্গেল শিপইয়ার্ড মালিক পক্ষের দাবি, গত 29 মে এখান থেকে উধাও হয় টেকনাফ নামের একটি জাহাজ। 180 ফুট দৈর্ঘ্য ও 700 টন ওজনের জাহাজটি গায়েব হওয়া নিয়ে একে অপরকে দুষছে মালিক ও শিপইয়ার্ড কর্তৃপক্ষ। মালিক পক্ষ বলছে, মেরামত ও ইয়ার্ড ব্যবহার বাবদ পাওনা টাকা না দেওয়ার ক্ষোভ থেকে জাহাজ কেটে বিক্রি করেছে শিপইয়ার্ডের লোকজন। এই ঘটনায় গত 30 মে গজারিয়া থানায় লিখিত অভিযোগ জমা দেন বেঙ্গল ইলেকট্রিক লিমিটেডের এক কর্মকর্তা। এত বড় একটি জাহাজ যদি চুরি হয়ে যায়, আমরা এখন কোথায় যাব? আমরা কার কাছে যাব? আমাদের কি হবে? এই কর্মচারীদের কি হবে? আমি আপনাদের মাধ্যমে আমি সকলকে জানাতে চাই, এটা সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। জাহাজটি নিয়ে থানায় পাল্টা অভিযোগ জমা দিয়েছে শিপইয়ার্ড কর্তৃপক্ষও। তাদের দাবি, টাকা পরিশোধে ব্যর্থ হয়ে রাতের অন্ধকারে জাহাজ নিয়ে গেছে মালিক পক্ষ। এখনো কোনো হদিস পাওয়া যাচ্ছে না জাহাজটি। খোঁজে মাঠে নেমেছে পুলিশ। উক্ত জাহাজের বিষয়ে আমরা তদন্ত করে দিয়েছি প্রকৃত ঘটনার রহস্য ঘটানোর জন্য। ইতিমধ্যে আমাদের ঘটনাস্থল আমাদের মুন্সিগঞ্জ সদর সার্কেল স্যার সহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নৌ বাণিজ্য দপ্তরের তালিকায় জাহাজটির নির্মাণ সাল 1945 দেখানো হয়েছে। এটির নির্মাতা প্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা শিপ বিল্ডিং। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। পর্ণ তারকাকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় কিছুটা ধস নেমেছে। বিভিন্ন জরিপে জনপ্রিয়তায় বাইডেনের সঙ্গে ব্যবধান কমেছে ধীরে ধীরে। তবে কি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলতে শুরু করেছে ট্রাম্পের বিরুদ্ধে এই ফৌজদারি মামলার রায়? নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিভিন্ন জরিপে জনপ্রিয়তার দিক থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের থেকে বেশ খানিকটা এগিয়ে ছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পর্ণ তারকাকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই পাল্টাচ্ছে চিত্র। কিছুটা জনসমর্থন খুঁয়েছেন ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে আদালতের রায় আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থানেরই কেবল ক্ষতি করবে বলে রিপাবলিকানরা দাবি করলেও নতুন কয়েকটি জরিপের ফলে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে দেখা যায়, মামলায় ট্রাম্প দোষী হওয়ার পর গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে কিছু সংখ্যক ভোটার এখন বাইডেনের দিকে ঝুঁকছেন। জনসমর্থনের দিক থেকে ট্রাম্পের সঙ্গে বাইডেনের ব্যবধান কমে এসেছে। এমারসন কলেজ পরিচালিত বৃহস্পতিবারের এক জরিপে দেখা গেছে, বাইডেনের জনসমর্থন গেল মাসের তুলনায় 1 পয়েন্ট বেড়েছে, যেখানে ট্রাম্পের ক্ষেত্রে তা একই রয়েছে। এদিকে বৃহস্পতিবার ও শুক্রবার পরিচালিত রয়টার্সের এক জরিপে দেখা যায়, বাইডেন এগিয়েছেন 2 পয়েন্ট। এছাড়া ইকোনমিস্টের বুধবারের জরিপে বাইডেন এবং ট্রাম্প দুজনকেই 42% জনসমর্থন পেতে দেখা গেছে। এ থেকেই বোঝা যায় যে ট্রাম্পের সঙ্গে জনসমর্থনের যে ব্যবধান তৈরি হয়েছিল বাইডেনের, তা ধীরে ধীরে কমতে শুরু করেছে। ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি আগামী 5 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন। 11 জুলাই ট্রাম্পের ফৌজদারি মামলার সাজার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। নতুন সরকার নির্বাচিত করতে ভোটাররাও মেলাচ্ছেন নানা সমীকরণ। অর্থনৈতিক উন্নয়ন সহ নানা ক্ষেত্রেই সরকারের সাফল্য দেখছেন কনজারভেটিভ পার্টির নেতারা। তবে
লেবার পার্টির নেতাদের দাবি, সবচেয়ে বড় অর্থনৈতিক ধস নেমেছে বর্তমান সরকারের আমলে। লন্ডন থেকে শৈব কবিরের প্রতিবেদনে বিস্তারিত। ব্রিটিশ পার্লামেন্টের মেয়াদ শেষে চলছে নির্বাচনের ক্ষণগণনা। কোন দল আসবে ক্ষমতায় সেটি দেখার অপেক্ষায় সবাই। ব্রিটিশ ভোটাররা মিলাচ্ছেন পাওয়া না পাওয়ার হিসাব। অর্থনৈতিক স্বচ্ছতা, চিকিৎসা খাতে আমূল উন্নতি সহ নানা ক্ষেত্রে সাফল্য দেখাচ্ছেন কনজারভেটিভ পার্টির নেতারা। তবে লেবার পার্টির নেতাদের দাবি, অর্থনৈতিক উন্নতির কথা বলা হলেও সবচেয়ে বড় ধস নেমেছে এই সরকারের আমলেই। বরিস জনসন দিয়ে শুরু হলেও প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে 3 বার। অনির্বাচিত ঋষি সুনাকও পারেননি সফলতার মুখ দেখাতে। আর বিশ্লেষকরা মনে করছেন, প্রত্যাশা ও প্রাপ্তিতে অনেক গরমিল থাকায় এবার দলীয় ইশতেহারেই হবে নির্বাচনের প্রধান বিবেচ্য বিষয়। আগামী 4 জুলাই ভোটাধিকার প্রয়োগ করবেন দেশটির ভোটাররা। দেশ জুড়ে জনপ্রিয়তা কমতে থাকা, পাশাপাশি অর্থনৈতিক চ্যালেঞ্জ নানাভাবে ভাবিয়ে তুলেছে ঋষি সুনাককে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে রাষ্ট্র ক্ষমতায় ফিরতে চায় লেবার দল। শৈব কবির, সময় সংবাদ, লন্ডন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দিল্লিতে শেখ হাসিনাকে লাল গালিচার সংবর্ধনা। রোববার যোগ দেবেন নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে। একান্ত বৈঠকে বসবেন দুই নেতা। রাষ্ট্রপতি ভবনের আশেপাশে রেড অ্যালার্ট। এবং দুর্নীতিবাজদের আশ্রয় দিতেই কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছে সরকার, অভিযোগ বিএনপির। দলটির অনিয়ম বিরোধী কর্মসূচি বছরের সেরা জোকস, জবাব আওয়ামী লীগের। এ ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন সময়।